এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনারা মঞ্জুকে যতটা ভালো ভাবেন, মঞ্জু ঠিক ততটাই খারাপ। আমি বলছি আপনাদের, নতুন বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি করে গেছে। আপনারা জানেন নিজের ভাসুরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এত বড় ফোন দিয়ে এনেছে এই মেয়েটা। কাকিমা, এদিকে আসুন। কি করছেন আপনি? ফিস করছো কেন? আজকে আমি সবাইকে সব কথা বলবো। আমাকে কেউ সত্যি বলা থেকে আটকাতে পারবে না, তুমিও না। আমি জানি তোমার অনেক ক্ষমতা। ইচ্ছা করলে আমাদের ক্ষতি করে দিতে পারো, অনেক বড় ক্ষতি করে দিতে পারো, কিন্তু আজকে আমি আর চুপ থাকবো না। আমি অনেক চুপ থেকেছি মঞ্জু, অনেক। আমার মেয়ে নিশা অনেক দিন ধরে নিখোঁজ। মঞ্জু ওকে লুকিয়ে রেখেছিল। আমি হঠাৎ করে জানতে পারি আমার মেয়েটা মারা গেছে। মেয়ের মরা মুখটা পর্যন্ত মঞ্জু আমাকে দেখতে যায়নি। আপনারা জানেন মঞ্জু আমার মেয়ের খুনে ফাঁসাচ্ছে কাকে? অভিকে ফাঁসাচ্ছে নিজের স্বার্থে, অথচ অভির বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না। আমি বারবার হাত জোর করে মঞ্জুকে বলেছিলাম, মঞ্জু আমার মেয়েটাকে একটু দেখতে দাও, একটু চোখের দেখে দেখতে দাও, কিন্তু ও দেয়নি আমাকে চোখের দেখাটা দেখতে। ও আমাকে বিশ্বাস করেনি। আমি নিশার মা। আচ্ছা, আপনারা বলুন না, আমি মা হয়ে কখনো সন্তানের ক্ষতি করতে পারি? বলুন না, আপনারা বিচার করুন না। এই মেয়েটার জন্য আমি আমার মেয়ের মরা মুখটা পর্যন্ত দেখতে পারি না। আমি জানি না আমার মেয়ের বডি কোথায় ফেলে দিয়েছি, শুধু এই মেয়েটার জন্য। কি বলছেন কি আপনি? একটু চুপ করুন। এখন মঞ্জুর সঙ্গে সঙ্গে তুমিও, অর্জুন তুমিও আমাদের ধমকি দিচ্ছ। কি করছেন কি আপনি? একটু শান্ত হন। মাথা কি করে শান্ত হবো দিদি? আমি আমার মেয়েটাকে হারিয়েছি, আমার মেয়েটা কোনোদিন ফিরে আসবে না, এটা কখনো ভেবে দেখেছেন দিদি? আমি শান্ত কি করে হবো? আর এরপরেও আমি দেখে যাচ্ছি ক্রমাগত আপনারা এই মঞ্জুকে গার্ড করে যাচ্ছেন ক্রমাগত। কেন কোনো অন্যায়ের প্রতিবাদ করছেন না? যবে থেকে এই বাড়িতে এসেছি, যবে থেকে মঞ্জু একটার পর একটা অন্যায় করে চলেছে আমাদের সঙ্গে। দিদি জানেন, আমার মেয়ের সঙ্গে ওই অর্জুনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন এই মঞ্জু মণ্ডপ থেকে আমার মেয়েকে সরিয়ে দেয়, বন্দি এতে কোণের জায়গায়। ও বসে দিদি, কিন্তু তাতেও শান্তি হয়নি, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শান্তি হয়নি। একটার পর একটা অপমান করে গেছে, হেনস্থা করে। এখন চেষ্টা করছে এটা প্রমাণ করার জন্য যে আমাদের অভি অর্জুনের আসল দাদা নয়, অন্য নকল। ও চেষ্টা করছে। আচ্ছা মঞ্জু, তুমি কি চাইছো বলো তো? বুঝেছি, তুমি অদিতির নামটা বদনাম করতে চাইছো। আমি বুঝেছি। তুমি কি ভেবেছো যে এটা যদি তুমি প্রমাণ করার চেষ্টা করো তাহলে এটা প্রমাণ হবে যে অদিতি দিনের পর দিন একটা পর পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে? মঞ্জু, দিদি আপনারা কিছু বলুন, আর চুপ করে থাকবেন না। আমি হাত জোর করছি, ওকে কিছু বলুন। কাকিমা, ঠিক আসুন। কাকিমা, আমি আপনাকে শেষবারের মতো বলছি, যে ভুলটা করেছেন সেটা আর করবেন না। বৌদির চরিত্রে গায়ে লাগাবেন না। কি বললে? কি বলছো? তুমি ফিস করে আমাকে ধমকি দেওয়ার চেষ্টা করছো তো? হ্যাঁ, আমি চুপ করব না। আমি অনেক দিন চুপ করে দেখেছি, আমি আর চুপ করব না। অনেক অত্যাচার সহ্য করেছি, আর সহ্য করব না আমি।
আমি হাত জোর করছি, চুপ করুন। দয়া করে বাড়ির কথাগুলো বাইরে কারো কাছে বলবেন না। কি করছেন আপনি? চুপ করুন প্লিজ। আমিও হাত জোর করছি মঞ্জু, আমাদের ছেড়ে দাও। আমার কোনো ক্ষতি তো তোমার করিনি। আমি হাত জোর করছি মঞ্জু, আমাকে ছেড়ে দাও। আমার বাড়ির লোকেদের ছেড়ে দাও মঞ্জু, মৌমিকে ছেড়ে দাও মঞ্জু। আমরা কারোর কোনো ক্ষতি করি না। আমি তোমার পায়ে পড়ছি মঞ্জু, আমাদের সঙ্গে আর কোনো অত্যাচার করো না। অনেকক্ষণ ধরে আমি আপনার এই ফালতু কথাগুলো সহ্য করছি, এবার চুপ করুন আপনি। আমি চুপ করব? তোমার বউকে তুমি চুপ করাতে পারছো না? দিনের পর দিন ও যখন অন্যায় করে গেছে তোমরা তখন কিচ্ছু কেউ বলতে পারোনি? দিদি আমাদেরকে অসহায় শুনুন না বলছি, আপনার যা বলার আপনি একটু শান্ত হয়ে বলুন। চিৎকার করছেন কেন? তুমি কে বলো তো? কে তুমি এত কথা বলছো কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুমি এই ফ্যামিলির কেউ নও। তুমি একটা বাইরের ছেলের মতোই থাকো, বুঝতে পেরেছো? তোমার ভাইকে বুঝিয়ে দাও সেটা। দিদি, আমার তো সব কথা আপনারা শুনলেন। আপনারা তো মা, আমি আপনাদের হাতে সবটা ছেড়ে দিলাম। এইরকম একটা মেয়ে যে দিনের পর দিন অন্যায় করে গেছে, আপনারা কি চান মা হিসাবে আপনাদের সন্তানরা তার হাত থেকে রাখি পড়ুক? সবটা আপনাদের বিচার দিদি, আমি আর কিচ্ছু বলবো না। শুনুন না, আসলে ব্যাপার। চল এখান থেকে, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো, হ্যাঁ এখান থেকে চলো। এই চল, চল। দেখ, যে ঘটনাটা ঘটলো সেটা খুব খারাপ ঘটলো। আমি যে তোকে কি বলে সান্ত্বনা দেবো আমি সত্যি বুঝতে পারছি না। ওনারা সবাই তোকে ভুল বুঝলেন, আমি এটা বুঝতে পারছি, কিন্তু সোজা গিয়ে বাদিকে। হ্যাঁ দাদা ভাই, একটা কাজ করতো। আমাদের বাজারের মেডিকেল ল্যাবে সঞ্জয় আছে না? হ্যাঁ, ওকে বাড়িতে ডাক। সঞ্জয়কে বাড়িতে ডাকবো কেন? কি দরকার? দরকার আছে দাদা ভাই, অনেক দরকার আছে। সঞ্জয় হাসপাতালে বিভিন্ন টেস্টের রিপোর্ট করে, ওকে দিয়ে দরকারি কাজ করাতে হবে। মন দেখ, তোর শ্বশুর বাড়িতে না এমনি অনেক অশান্তি চলছে, তার উপর তুই যদি। দাদা ভাই, তুই এসব নিয়ে ভাবিস না, তোকে যেটা বললাম সেটা কর। আমাকে তো আমার ডিউটি করতেই হবে। রিপোর্ট আসতে কতদিন সময় লাগবে? কবে এক্স্যাক্টলি বলতে পারবো না, দিন কয়েক তো সময় লাগবে। আসলে এখানে ডিএনএ টেস্টের কোনো ফেসিলিটি নেই, তার জন্য কলকাতায় পাঠাতে হবে। আর তারও আগে ওনার বাবার ডিএনএ স্যাম্পলটা জেল থেকে কালেক্ট করতে হবে। ওনার বাবা না, অর্জুনের বাবা। আপনি যার থেকে স্যাম্পল কালেক্ট করছেন তিনি আদৌ অর্জুনের দাদা কিনা সেটা এখনো প্রমাণ হওয়া বাকি আছে। আচ্ছা, রিপোর্ট কিভাবে পাবো? সফট কপিটা আমরা মেল করে দেব, আর রিপোর্টের হার্ড কপিটা আমাদের ল্যাব থেকে কালেক্ট করতে হবে। আচ্ছা, আপনি যে বলছিলেন জেল থেকে মাধবদের স্যাম্পল আনাবেন, সেটা আনাবেন কিভাবে? তাপসী ম্যাডাম সব ব্যবস্থা করে দিয়েছেন, আমি সব একসঙ্গে কালেক্ট করে তারপর কলকাতা পাঠাবো। ভালোই হয়েছে, জেল থেকে মাধবদের ডিএনএ স্যাম্পল নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। এবার সঞ্জয়কে দিয়ে বাকি কাজটা নিজের মতো গুছিয়ে নিতে হবে। ডাক্তারবাবু, আপনার এখানে কাজ হয়ে গেছে? হ্যাঁ, আমি তাহলে এখন আসি। আচ্ছা, হ্যাঁ, তাও রিপোর্ট কতদিনে পাওয়া যাবে আমাকে একটু জানাবেন প্লিজ। অবশ্যই। এবার শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে তোমার? অদিতিকে কিভাবে সামলাবে এবার সেটাও দেখে নিও। বৌদিকে এসব ব্যাপারে আমি জড়াতেই চাই না, আর আমি কাকে কিভাবে সামলাবো সেটা আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক বুঝে নেব।
আর আপনি শান্তির কথা বলছিলেন না, শান্তি এখনো পাইনি। শান্তি সেদিন পাবো যেদিন সব অপরাধীদের শাস্তি দিতে পারবো। মঞ্জু, তুমি নিজেকে কি ভাবো বলো তো? ও তুমি বুঝি ভাবছো যে তোমার কথা অনুযায়ী আমরা চলবো আর শেষটায় তুমি জিতে যাবে, সব খেলাতে জিতে যাবে? না না না, সেটা একদম হবে না। আমাদেরকে কেউ দমাতে পারবে না, আমরা আমাদের মতোই চলবো, কিন্তু আমি তোমার আসল চেহারাটা সকলের সামনে তুলে ধরবো। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে আপনারা এটা বুঝছেন না কেন এই বিষয়টা লোক জানাজানি হওয়া থেকে আটকাতে চাইছে। আমি বুঝতে চাই না, বোঝার কোনো দরকার নেই। তুমি এখন এখান থেকে যাও, যাও এখান থেকে। গুড জব ন্যান্সি, গুড জব। এইভাবেই চালিয়ে যাও। একটা কথা মনে রাখবে, এই বাড়ি থেকে বেরোনোর আগে এই বাড়িতে যেন আগুন জ্বলে। তুমি চিন্তা করো না সিড, এরপর দেখো, শুধু তুমি দেখতে থাকো যে আমি ঠিক কি কি করি। যেটা হলো খুব খারাপ হলো, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে। নন্দিতা কাকিমা ইচ্ছে করে ঝামেলা করার চেষ্টা করছে। তুমি চিন্তা করো না অর্জুন, উনি যতই ঝামেলা করার চেষ্টা করুক না কেন, বাড়ির ঝামেলা বাড়ির মধ্যেই থাকবে, আমি বাইরে যেতে দেবো না। একটা কথা বলবো, কিছু মনে করিস না মঞ্জু। আর যদি তোর দাদা রাখি পড়াতে বাচ্চাগুলোকে বাড়িতে না নিয়ে আসতো তাহলে এত কিছু ঘটতোই না। অর্জুন, তুমি আজকের ঘটনার জন্য দাদা ভাইকে দায়ী করছো? আমি কাউকে দায়ী করছি না, আমি কাউকে দায়ী করছি না মঞ্জু। তুই তো জানতিস সবটা, তোকে আমি বলেছিলাম। তাহলে রাখি পড়ার পর বাচ্চাগুলোকে তো বিদায় করে দিতে পারতিস, কি দরকার ছিল ওখানে? তুই তো জানতিস পুরো জিনিসটা। অর্জুন, তুমি এই কথাগুলো বলছো? তুমি তো ওখানেই ছিলে। আমি তো তাড়াতাড়ি সবটা শেষ করার চেষ্টা করছিলাম অর্জুন। এখন ওরা যদি আমাকে গান করার জন্য জোর করে তাহলে আমি কি করব? আমি তো প্রথমে রাজি হতেই চাইছিলাম না, আর তেমন হলে তুমি ওদেরকে বারণ করতে। এখন আমাকে দোষ দিচ্ছ? তাহলে তুই কি বলতে চাইছিস মঞ্জু? হ্যাঁ, সব দোষ আমার? বেশ, সব দোষ আমার। অর্জুন, আমি সেটা বলছি না। এখন কোনো দোষের ওপর খেলা চলছে না। এখানে কারোর দোষ নেই, এখানে কারোর দোষ নেই, এখানে দোষ আছে শুধু পরিস্থিতির। নন্দিতা কাকিমা ইচ্ছা করে ঝামেলা পাকালো। এই বিষয়ে আমি ওনার সাথে কথা বলবোই। মঞ্জু, এই সব কিছুর মাঝখানে তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, বৌদিকে সবাই খারাপ চোখে দেখছে। এই দায়িত্ব তুই নিবি। হ্যাঁ, নেব। সবটা নিজের ঘাড়ে নেব, যাতে পরিবারের বদনাম না হয়। তুমি চিন্তা করো না অর্জুন, তুমি আমার উপর একটু ভরসা রাখো। বৌদিকে কেউ খারাপ চোখে দেখবে না। যার যা শোনানোর আছে আমাকে শোনাবে, আমি সব মুখ বুঝে শুনে নেব। আর তোর কি মনে হয় সেটা শুনে আমার ভালো লাগবে? হ্যাঁ, তোকে কেউ খারাপ কথা বললে সেটা আমি সহ্য করতে পারি না মঞ্জু। তুই কেন বৌদিকেও কেউ কোনো খারাপ কথা বলে সেটা আমি সহ্য করতে পারবো না? তোরা আমার পরিবার, এটা কেন বুঝতে পারছিস না? আমার এখন মনে হচ্ছে ওই ডিএনএ টেস্টের কথাটা না তুললেই ভালো হতো। মানে এটা কি বলছো অর্জুন? ওই লোকটা তোমার দাদা সেজে এই বাড়িতে আছে, এটা জানার পরে এই কথাগুলো বলছো? জানি না মঞ্জু, আমরা জানি না সেটা, আমরা সন্দেহ করছি। ডিএনএ টেস্টের রিপোর্টটা এখনো আসেনি। তুই বুঝতে পারছিস না এটা পাঁচকান হলে কি করবো আমি বুঝতে পারছি না। অর্জুন, তুমি এসব নিয়ে ভেবো না। তুমি ডিএনএ টেস্টের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও না। তুমি তোমার কাজটা নিয়ে ভাবো। আরে কাজ কোথার থেকে খুঁজবো মঞ্জু? সেটাই তো খোঁজার চেষ্টা করছি এতদিন ধরে। আমার আজকে একটা ইন্টারভিউ আছে জানিস, একটু পরে আমি ওখানে যেতে হবে। আমি এই মাথার অবস্থা, এই মেন্টালিটি নিয়ে কি করে আমি ইন্টারভিউটা দেবো আমি বুঝতে পারছি না। এত স্ট্রেস হলে আমি কাজে ফোকাস করবো কি করে?
কবে থেকে একটা কাজ খোঁজার চেষ্টা করছি, একটা কাজ পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি। হে অর্জুন, তুমি দাদা ভাইয়ের সাথে ক্যাটারিং এর ব্যবসা করবে? না, আমি নিজে কাজ খুঁজে পাচ্ছি না বলে তো দাদার ব্যবসা আমি ভাগ বসাতে পারি না মঞ্জু। অতটা স্বার্থপর আমি নই। তোমার খারাপ লাগাটা আমি বুঝতে পারছি অর্জুন। তোমার এখন মাথা গরম, তাই বুঝতে চাইছো না। দাদার সাথে আমি তোমার ব্যাপারে কথা বলবো। এই পরিস্থিতিটা ঠিক করতেই হবে। 160 জন নিমন্ত্রিত, 155 জনের ব্যবস্থা করলেই যথেষ্ট, ঠিক আছে? আর বাকি কথা আমি ক্লায়েন্টের সঙ্গে বলে নেবো। এতে মেনুটা রয়েছে, দেখে ভালো করে জিনিসগুলো কিনে নাও। তাড়াতাড়ি যাও 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 যাও। মিঠুনদা, হ্যাঁ, আমি ল্যাব খোলা রেখে এসেছি, আর কত দেরি হবে? আরে আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আমি আরেকবার ফোন করছি, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ফোন করছি। দাদা ভাই, এই তো বোন এসে গেছে। আয় 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 আয়। এই 1 মিনিট, ফোন এসছে একটা, এক সেকেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এলেই যখন, আর একটু আগে আসতে পারতে। তোমার সাথে দরকারি কথা আছে সঞ্জয়। আমাদের হসপিটালের ডক্টর সুবর্ণ গোস্বামী, চেনো তো? হ্যাঁ, চিনি, বলো। ওনার ফাইল থেকে একটা ডিএনএ স্যাম্পল বের করতে হবে আজ রাতেই। সেরেছে, ধরা পড়লেই তো লক আপ, তারপর জেল। আমি আছি তো, কিচ্ছু হবে না। দেখো, এই মেডিকেলের ব্যাপার স্যাপার আমি তো অত বুঝি না। হসপিটালের কোথায় কি থাকে আমি সেটাও জানি না, তাই তোমার সাহায্য খুব দরকার। আচ্ছা ঠিক আছে, দেখছি না সঞ্জয়, কাজটা তোমাকে করতেই হবে। নিজেদের সোর্স লাগিয়ে যে কেউ রিপোর্টটা চেঞ্জ করে দিতে পারে। একটা ইনভেস্টিগেশনের জন্যই আমি আলাদা করে রিপোর্টটা বের করতে চাইছি। না করো না সঞ্জয়, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আমি তোমায় সন্ধ্যের দিকে ফোন করব, ফোন করলেই তুমি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, এখন আমি আসছি। ঠিক আছে স্যার। মিঠুনদা, হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিরে, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? আসল কাজ তো আজ রাতে হবে। শোন না দাদা ভাই, তোর সাথে না একটা দরকারি কথা আছে। বল না, তুই এত আমতা আমতা করছিস কেন বলতো? না মানে অর্জুনের ব্যাপারে। হ্যাঁ তা বল না। অর্জুন অনেকদিন ধরে চেষ্টা করছে রে, কিন্তু একটা কাজও জোগাড় করতে পারছে না। দিন ছেলেটা কেমন হতাশ হয়ে যাচ্ছে। কাজ না থাকলে তো ছেলেদের এরকম হয়। শোনা দাদা ভাই, তোর কাছে না একটা অনুরোধ আছে। আচ্ছা ঠিক আছে, তুই আসল কথাটা বলতো। মানে তুই যদি তোর ক্যাটারিং এর ব্যবসায় অর্জুনকে নিস, মানে ওকে যদি একটা কাজের সুযোগ করে দিস, তাহলে না খুব ভালো হয়। এই সামান্য একটা কথা বলার জন্য তুই এতবার দম নিলি? আরে বাবা, এ তো খুব ভালো কথা। আমরা দুই ভাই মিলে চুটিয়ে ব্যবসা করব, আর তাছাড়া ও আমার সাথে এলে আমি আরো বেশি বেশি করে কাজ ধরতে পারবো। এই কথাটা আমি এতদিন কেন ভাবিনি বলতো? দাদা ভাই বলছি, শোন না। বল। এই কাজের কথাটা কিন্তু তুই অর্জুনকে বলবি, আর এমন ভাবে বলবি যাতে অর্জুন বোঝে যে তোর দরকারে তুই ব্যবসাতে ওকে নিচ্ছিস। মানে তাহলে বুঝলি তো? আর মানে আসলে তোকে করতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। অর্জুন যাতে নিজেকে ছোট না ভাবে, তাই তো? হ্যাঁ, চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। আচ্ছা তুই এখন থানায় যাবি তো? হ্যাঁ। সাবধানে আয়। ঠিক আছে। ও আরেকটা কথা বলছি, সকালের ঘটনা কেউ জানবে না, তুই নিশ্চিন্তে থাক। আমি কাকিমাদেরকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি। থ্যাংক ইউ দাদা ভাই। বাহ, খুব বড় হয়েছিস। হ্যাঁ, দাদা ভাইকে থ্যাংক ইউ বলছিস। আয়, সাবধানে আয়। ঠিক আছে, টাটা। আপনারা সহজ সরল মানুষ তো, আপনাদেরকে পুরোটা ভুল বুঝিয়েছে। মঞ্জুকে ছোট থেকে দেখছেন, আপনারা অতটা বুঝতে পারিনি, কিন্তু
আমি বলছি আপনাদের সঙ্গেও ভালো করে কথা বলে, ভালো করে মেশে, তার মানে এটা নয় যে মানুষটা সহজ। ওর ভেতরে অনেক কিছু আছে দিদি। কারণ আমি তো এক ছাদের তলায় থাকি, ওর শয়তানিগুলো ভালো করেই বুঝতে পেরেছি। ভাবুন তো এই ব্যাপারটা কতটা অপমানজনক, কতটা। বাড়িতে ঝামেলা করে হয়নি, এখন বাড়ির বাইরে এসে সবাইকে ভুলভাল বোঝাচ্ছে। সবটা সামলে নিয়েছিলাম, কিন্তু উনি তো দেখছি বৌদির গায়ে কাদা না ছিটিয়ে কিছুতেই থামবেন না। কাকিমা, কাকিমা আপনি এদিকে আসুন। না, আমি কোথাও যাবো না, তোমার আমি কোনো কথা শুনবো না। প্লিজ একটু এদিকে আসুন। তোমার পুলিশি জোর জুলুম আমি অনেক সহ্য করেছি, হ্যাঁ অনেক সহ্য করেছি ওর জোর জুলুম। আর করবো না দিদি, আর করবো না। কাকিমা প্লিজ প্লিজ আপনি এদিকে আসুন, এদিকে আসুন। কি হয়েছে এটা? কি করতে চাইছেন আপনি? আপনি বুঝতে পারছেন না আপনি বাড়াবাড়ি করছেন? এখন যদি কোর্টে প্রমাণ হয় যে ওই লোকটা আদৌ অর্জুনের দাদা নয়, তখন তো বৌদির নামে সবাই ছিছি করবে। আপনি বৌদির চরিত্রে দাগ লাগাতে চাইছেন, একজন মেয়ে হয়ে একজন মেয়ের বদনাম করছেন। আপনি বুঝতে পারছেন না এটা? না, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? বুঝে গেলে তো আর ঝামেলাটা চালাতে পারবেন না। এই মঞ্জু, তোমার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, বুঝতে পারছো? একটা মা তার মেয়েকে হারিয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমি কি চুপ করে থাকবো নাকি? তোমার পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে মঞ্জু, তা না হলে তো নিশার আত্মাও শান্তি পাবে না। কাকিমা আপনি কিন্তু ইচ্ছে করে ঝামেলা বাড়াচ্ছেন। বাড়ির ঝামেলা বাড়ির মধ্যে থাকলেই কিন্তু দেখছেন আপনারা? ছাড়ো, একদম না। আমি তোমার কোনো কথাই, দেখুন আমাকে শাসাচ্ছে যেহেতু আপনাদের সবটা সত্যি বলে দিয়েছি না, ওর আসল মুখোশটা খুলে দিচ্ছে। চুপ কর তুমি একদম, সবাই জেনে গেছে তোমার আসল সত্যিটা। তিনি জানেন আমাকে বদনাম দিচ্ছে, আমি পরিবারটাকে এত ভালোবাসি, আমায় বদনাম দিচ্ছে। আমি নাকি অদিতির চরিত্রে দাগ লাগাতে চাইছি। অথচ বাড়িতে এই মেয়েটা অভি আর অদিতির সম্পর্কটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। কি চালবাজ মেয়ে, ভাবুন একবার, কি চালবাজ মেয়ে ও।